একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা গত ক্লাসে টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায়ের আমরা ফিউচার ভ্যালু এর কিছু অঙ্ক করেছিলাম এবং তোমাদের বাড়ি কাজও দেওয়া ছিল। আমি দেখেছি তোমরা অনেকেই বাড়ি কাজটি করেছো। তো আজকে আমরা আগের বাড়ি কাজটি আবার দেখব এবং আজকে আমরা প্রেজেন্ট ভ্যালু সম্পর্কিত কিছু থিওরি শিখব। প্রেজেন্ট ভ্যালু কাকে বলে জানবো, প্রেজেন্ট ভ্যালু আমাদের কি দরকার সেটা জানবো এবং প্রেজেন্ট ভ্যালুর কিছু সূত্র আমরা দেখব। এরপর আমরা প্রেজেন্ট ভ্যালুর কিছু অঙ্কও করব। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই চ্যাপ্টারে কিছু আরও থিওরি বাকি আছে এবং আমরা যখন অঙ্ক করব এই অঙ্কের সাথে সাথে আমরা থিওরিগুলো দেখব। তো আজকে আমরা প্রেজেন্ট ভ্যালুর কিছু থিওরিও দেখব এবং কিছু অঙ্কও করব। তো তার আগে চলো আমরা আজকে আমাদের গত ক্লাসে যে বাড়ি কাজটা দেওয়া ছিল সেটা আগে দেখি এবং সেটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা চেষ্টা করব। যদিও তোমরা অনেকেই সলভ করেছো, তো আমি আমার ছবিটা একটু ছোট করে দিলাম যাতে তোমরা স্লাইডটা ভালো করে দেখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। তো প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখি আজকে আমাদের এই ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণীর জন্য, যেটি আগেই বলেছি। আমাদের বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা এবং আমাদের অধ্যায়ের নাম অর্থের সময়মূল্য। আজকে আমরা এই অধ্যায়ের উপরে চতুর্থ ক্লাস বা ফোর্থ ক্লাস করছি। আমরা শুরুতেই দেখে নেই যে আমাদের গত ক্লাসে বাড়ি কাজটি কি ছিল। জনাব আরাফাতের ছোট ভাই এখন একাদশ শ্রেণীতে পড়ে। তিনি তার ছোট ভাইকে 4 বছর পর একটি ল্যাপটপ কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। 4 বছর পর একটি ল্যাপটপ কেনার জন্য তার প্রয়োজন হবে 1 লক্ষ টাকা। তিনি ল্যাপটপ ক্রয় করার জন্য প্রতি মাসের শেষে তার বেতন হতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 10% সুদে সোনালী ব্যাংকে জমা করতে চান। ল্যাপটপ কিনে দিতে হলে জনাব আরাফাতকে প্রত্যেক মাসের শেষে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? বন্ধুরা এখানে দেখো, আগে আমরা যে কোনো অঙ্কই যে অঙ্ক দেখলেই সলভ করে ফেলতে হবে এটা করা যাবে না। অঙ্ক দেখলে আগে অঙ্কটি পড়তে হবে, বুঝতে হবে যে অঙ্কে কি বলা আছে, কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং পরবর্তীতে দেখব যে অঙ্কে আসলে কি নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা আসলে আবার বোঝার চেষ্টা করি যে এখানে কি ইনফরমেশনগুলো দেওয়া আছে। দেখো, তিনি তার ছোট ভাইকে একটি ল্যাপটপ কিনে দিতে চান 4 বছর পরে, অর্থাৎ আমাদের হাতে সময় আছে 4 বছর এবং ল্যাপটপটির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। অর্থাৎ 4 বছর পর আমাদের দরকার হবে 1 লক্ষ টাকা। অর্থাৎ ফিউচার ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া আছে। এতদিন যে তোমরা অঙ্কগুলো করেছো সেগুলোতে দেখবে যে তোমাদের ফিউচার ভ্যালুটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যে এত ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির অঙ্কগুলো করেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি যে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে জমা দেওয়া হয় এবং নির্দিষ্ট হার সুদে 4 বছর, 5 বছর, 10 বছর পরে মোট কত টাকা পাওয়া যাবে, এই ধরনের সমস্যাগুলো আমরা সলভ করেছি। এখন এই প্রবলেমে কিন্তু আমাদের মোট কত টাকা লাগবে 4 বছর পর সেটি দেওয়া আছে, অর্থাৎ ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সেটি দেওয়া আছে। আমাদেরকে নির্ণয় করতে হবে অ্যানুইটি, অর্থাৎ কত টাকা করে যদি জনাব আরাফাত প্রতি মাসের শেষে রাখেন তাহলে 4 বছর পর তার একটি ল্যাপটপ কেনার টাকা অর্থাৎ 1 লক্ষ টাকা তো ওনার জমা হবে 10% হার সুদে। তো এখানে আগে আমরা যে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির অঙ্কগুলো করেছি সেই সূত্রই, কিন্তু আমাদের সূত্রটা একটু মডিফাই করে অ্যানুইটিটা বের করতে হবে।
এইখানে আরও আমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, সেটি হচ্ছে দেখো তিনি ল্যাপটপ ক্রয় করার জন্য প্রতি মাসের শেষে, এটি কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে, আমরা যে কোনো অ্যানুইটির অঙ্কে দেখব যে মাসের শুরুতে কিস্তি জমা দেওয়া হয় নাকি মাসের শেষে, অথবা বছরের শুরুতে নাকি বছরের শেষে। এই বছরের শুরুতে অথবা শেষে যদি থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে। যদি বছরের শুরুতে অথবা মাসের শুরুতে বলে দেওয়া থাকে তাহলে একভাবে করব, আর যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে অথবা মাসের শেষে উল্লেখ থাকে, এই দুটি জিনিস থাকলে আমরা অন্যভাবে করব। আচ্ছা, তাহলে দেখো আমরা ল্যাপটপ কিনে দিতে হলে জনাব আরাফাতকে প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে সেটি বের করব। সেক্ষেত্রে আমাদের ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি যে সূত্রটা আমরা জানি, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ইজ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 প্লাস আই ভাগ এম টু দি পাওয়ার এন ইন্টু এম মাইনাস 1 ভাগ আই ভাগ এম। এখানে আমাদের শিক্ষার্থী বন্ধুরা এম কেন আসবে বলো তো? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে যেহেতু তিনি প্রতি মাসে টাকাটা জমা দেন, সুতরাং সেখানে কিন্তু আমাকে আইকে এম দ্বারা ভাগ দিব এবং এনকে আমরা এম দ্বারা গুণ দেব। এইভাবে যদি আমরা সমীকরণের মধ্যে আমরা মানগুলো বসাই তাহলে খুব সহজেই আমরা অ্যানুইটি অথবা কিস্তির পরিমাণটা বের করে ফেলতে পারবো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা একটু খেয়াল করি এবং দেখি কিভাবে সলভ করা যায়। যদিও তোমরা আমি জানি যে অধিকাংশই সলভ করে ফেলেছো, তারপর যাদের একটু সমস্যা হয়েছিল তারা এটা দেখে নিতে পারো। ল্যাপটপ কিনে দিতে হলে জনাব আরাফাতকে প্রত্যেক মাসের শেষে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। দেখো আমাদের এখানে ল্যাপটপের দাম হবে 1 লক্ষ টাকা, 4 বছর পর সেটি দেওয়া আছে, অর্থাৎ ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি 1 লক্ষ টাকা আমাদেরকে দেওয়া আছে। ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, নাম্বার অফ ইয়ার অর্থাৎ 4 বছর সময় আমাদের হাতে আছে, এবং যেহেতু জনাব আরাফাত প্রতি মাসের শেষে টাকাটা জমা দেন তাহলে আমরা এখানে এম নিয়ে আসবো, এবং যেহেতু প্রতি মাসে অর্থাৎ তাহলে বছরে 12 বার, তাহলে এম এর মান হবে 12। এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এম ইন্টু এন এর মানটা বের করে রাখলাম, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে এন ইন্টু এম যদি আমরা বের করি তাহলে 4কে 12 দিয়ে গুণ দিলে হয় 48, এবং আই ভাগ এম অর্থাৎ 0.1কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে তার মান হবে 0.00833। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এন ইন্টু এম যেটা আমি বের করেছি এবং আই ভাগ এম এটা যদি বের না করে সরাসরি সূত্রে বসাও অথবা সমীকরণে বসাও তাহলেও কিন্তু হবে। আমরা বের করব অ্যানুইটির মান কত, অর্থাৎ জনাব আরাফাত কি পরিমাণ কিস্তি দিলে তার 1 লক্ষ টাকা জমা হবে। তো তোমাদেরকে আগেই বলেছি আমাদের সূত্র হবে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির সূত্র, অ্যানুইটি ইন্টু 1 প্লাস আই ভাগ এম টু দি পাওয়ার এন ইন্টু এম মাইনাস 1 ভাগ আই ভাগ এম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর আগে অঙ্ক করেছো, দেখেছো আমরা এই সূত্রে কিন্তু আই প্লাস ওয়ান প্লাস আই ভাগ এম গুণ দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ জনাব আরাফাত প্রতি মাসের শেষে টাকাটা জমা করেন, সুতরাং সেইখানে আগের অঙ্কে আমরা যেগুলো করেছি যে আই প্লাস আই ভাগ এম গুণ দিয়েছিলাম, যেহেতু জনাব আরাফাত প্রতি মাসের শেষে টাকা জমা রাখেন সেহেতু এখানে আর সেটা দিয়ে গুণ আমাদের দিতে হচ্ছে না। এখন আমরা সমীকরণে আমাদের মানগুলো বসিয়ে দিচ্ছি। তোমরা জানো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির মান 1 লক্ষ টাকা। প্রথমে আমি তোমাদেরকে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমি আসলে এটা ইনফরমেশনগুলো বাংলায় দিয়েছি এবং এখানে তোমাদের অঙ্কটা ইংরেজিতে করেছি, তোমরা পরীক্ষার হলে সম্পূর্ণ অঙ্কটা বাংলাতে করবে। তারপর দেখো আমরা মান বসাই, এটা তো সূত্রের 1 প্লাস আই ভাগ এম এর মান আমি আগেই বের করে রেখেছি 0.00833, এবং এন ইন্টু এম এর মান হচ্ছে 48, সূত্রের -1 আই ভাগ এম এর মান 0.00833। এখন নিচের লাইনে কিন্তু আমি খুব বেশি ক্যালকুলেশন করিনি, শুধু সবকিছু আগের মতোই আছে। দেখো 1 লক্ষ এ অ্যানুইটি এবং 1 প্লাস 0.00833কে শুধু যোগ করে দিয়েছি, তাহলে 1.00833 টু দি পাওয়ার 48 মাইনাস 1 ভাগ দিলাম আগে যা ছিল তাই 0.00833। এখন এই লাইনে আমি কিন্তু অঙ্কটা খুব ভেঙে ভেঙে করেছি, এটা কিন্তু ক্যালকুলেটরে একবারে করে ফেলা যায়, ক্যালকুলেটরে একবার বসিয়ে দিলেই তোমার মানটা বেরো যায়। আমি তোমাদেরকে অনুরোধ করব এইভাবে ক্যালকুলেটরে একবারে বসিয়ে মান বের করবে না, তাহলে পরীক্ষার হলে
তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু মার্কস কাটা যাবে, খুব বেশি শর্ট করা যাবে না। যদি সময় হাতে কম থাকে 1-2 লাইন শর্ট করতে পারো, কিন্তু একবারে যদি তুমি ক্যালকুলেটরে সব কিছু বসিয়ে দাও, অ্যান্সারটা বসিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে কম মার্কস দেওয়া হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই লাইনে আমি শুধু পাওয়ার 48 অ্যাপ্লাই করেছি, আর কোনো কিছু করা হয়নি। 1 লক্ষই আছে অ্যানুইটি, এবং 1.008333 উপর পাওয়ার 48 যদি আমি অ্যাপ্লাই করি তাহলে মান হয় 1.48933 -1, এবং ভাগ আগে যা ছিল তাই 0.00833। আমি আবার একটু দেখে নিচ্ছি, 1.00833 ভাগ টু দি পাওয়ার 48, 1.48933। এখন আমরা এই পরবর্তী লাইনে 1.48933 থেকে, শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো, আমরা জানি যে সমীকরণে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে সাইড চেঞ্জ করলে সেটি ভাগ আকার হয়, এবং যদি কোনো কিছু ভাগ আকারে থাকে তাহলে সেটি সাইড চেঞ্জ করলে গুণ আকারে লিখতে হয়। তো আমাদের এখানে দেখো অ্যানুইটির সাথে 0.48933 আছে গুণ আকারে, সেটি এখন আমরা যদি সমীকরণের ওই সাইডে সাইড চেঞ্জ করি তাহলে সেটি হয়ে যাবে ভাগ, এবং 0.00833 আছে গুণ ভাগ আকারে, সেটি সমীকরণের সাইড চেঞ্জ করলে 1 লক্ষর সাথে গুণ হয়ে যাবে। এই জিনিসটাই নেক্সট লাইনে করা হয়েছে, অ্যানুইটি ইকুয়াল টু 1 লাখ ইন্টু 0.00833 ভাগ 0.48933। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি অ্যানুইটি ইজ ইকুয়াল টু 1702.94। অর্থাৎ জনাব আরাফাত যদি প্রতি মাসের শেষে ব্যাংকে 1702 টাকা 94 পয়সা রাখেন, তাহলে তিনি 4 বছর পরে একটি ল্যাপটপ কেনার টাকা 1 লক্ষ টাকা সঞ্চয় করতে পারবেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আগে আমাদের যে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি যেই সূত্রটি ছিল সেটি আমরা অ্যাপ্লাই করেছি। আগে আমরা কি বের করতাম? ফিউচার ভ্যালু বের করতাম। এখন আমরা অ্যানুইটির পরিমাণটা বের করেছি, এবং তোমাদের অঙ্কে কিন্তু যে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সবসময় ফিউচার ভ্যালু বের করতে দেবে তা কিন্তু না, আমাদের কিন্তু অ্যানুইটি বের করতে হবে, আমাদের ইন্টারেস্ট রেটও বের করতে হতে পারে। সব কিছু দেওয়া আছে যে ইন্টারেস্টের হার কত সেটি চাইতে পারে, অথবা তোমার কত সময় লাগবে। তুমি যদি 1 লক্ষ টাকা 4 বছর পরে 1 লক্ষ টাকা সঞ্চয় করতে চাও, তাহলে 10% হার রেটে 10% সময় চাইতে পারে, অর্থাৎ 1 লক্ষ টাকা 10% হার রেটে 1702 টাকা জমা দিলে কত বছর পরে সেটি আমরা সঞ্চয় করতে পারবো, বছরও চাইতে পারে। অর্থাৎ যে কোনো জিনিস কিন্তু আমাদের চাইতে পারে। তো যে কোনো জিনিস চাইলে আমাদের সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দিলে নির্দিষ্ট আমরা অজানা রাশির মানটি বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শিখব বর্তমান মূল্যের ধারণা, অথবা বর্তমান মূল্য বলতে কি বোঝায়। ভবিষ্যতে পাওয়া যাবে এমন কোনো অর্থের বর্তমান মূল্যকে সোজা কথায় বর্তমান মূল্য বলে। অর্থাৎ তুমি যদি 4 বছর পরে 1 লক্ষ টাকা পাও, তার বর্তমান মূল্য কত? অথবা যদি আমরা বলি ভবিষ্যতে পাওয়া যাবে কোনো একটি অর্থকে নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্টে বাট্টা করলে যে অর্থটা পাওয়া যায় সেটি হচ্ছে বর্তমান মূল্য। যেমন ধরো, আমি তোমাদেরকে একটু সোজা করে উদাহরণ দিচ্ছি। মনে করো তুমি 1 লক্ষ টাকা জমা রাখলে 5 বছর পরে নির্দিষ্ট হার সুদে সেটি 1,20,000 টাকা হলো। দেখো, আজকে তুমি 1 লক্ষ টাকা জমা করলে সেটি 5 বছর পরে নির্দিষ্ট একটি হার সুদে 1,20,000 টাকা হলো। এখন আমি তোমাকে যদি বলি যে 1,20,000 টাকার বর্তমান মূল্য কত, তাহলে সেটি হবে 1 লক্ষ টাকা। অর্থাৎ 5 বছর পরে আমরা যে টাকাটা পাবো তার বর্তমান মূল্য কত। অর্থাৎ তাহলে আমরা কি বললাম? ভবিষ্যতে পাওয়া যাবে এমন কোনো অর্থের বর্তমান মূল্য, অথবা
ভবিষ্যতের কোনো একটি অর্থকে নির্দিষ্ট হারে বাট্টা করলে যে অর্থ পাওয়া যায় সেটি হচ্ছে বর্তমান মূল্য। এখন বর্তমান মূল্য আসলে আমরা কেন নির্ণয় করব? ফিউচার ভ্যালু নির্ণয় করলে যেরকম আমাদের অনেক কাজে লাগে, ফিউচার ভ্যালু আমাদের বিভিন্ন প্রয়োজনে নির্ণয় করি, ঠিক তেমনি বর্তমান মূল্য আমাদের প্রয়োজন হয়। চলো আমরা দেখি নেই যে অর্থের বর্তমান মূল্য নির্ণয় প্রয়োজনীয়তা। আর্থিক সিদ্ধান্ত গ্রহণ। দেখো, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। এই ধরনের একটি প্রবলেম আমরা আজকে তোমাদেরকে করাবো, যে একটি আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বর্তমান মূল্য আমাদের কি কাজে লাগছে। অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে তুমি আজকে 10,000 টাকা নিবে, না 5 বছর পরে 15,000 টাকা নিবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি আসলে কোনটা তোমার জন্য ভালো হবে? এই ধরনের ডিসিশন গ্রহণ ক্ষেত্রে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হতে পারে। সুযোগ ব্যয়। দেখো, আমাদের সুযোগ ব্যয় কত সেটি নির্ণয় করতেও আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। ঋণ গ্রহণ সিদ্ধান্ত। আমরা যে ঋণ গ্রহণ করব সেটি আমাদের আসলে ঋণ গ্রহণ করা সঠিক হবে অথবা ভুল হবে সেটি যদি আমরা জানতে চাই, তাহলে ঋণ গ্রহণের ক্ষেত্রে আমরা যদি বর্তমান মূল্য নির্ণয় করতে পারি, সেটিও আমাদের জন্য ঋণ গ্রহণের সিদ্ধান্তের ক্ষেত্রে বর্তমান মূল্য আমাদের সহায়তা করে। বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করতে গেলে আমাদের অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রয়োজন। প্রবৃদ্ধির হার নির্ণয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় বর্তমান মূল্য নির্ণয় করে থাকি। ফার্মের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা বর্তমান মূল্য নির্ণয় প্রয়োজন। লাভজনক প্রকল্প যাচাই বাছাই। মোটামুটি আমরা আর্থিক সিদ্ধান্ত গ্রহণ অথবা লাভজনক প্রকল্প যাচাই বাছাই, সেক্ষেত্রে আমরা একই জিনিস, মোটামুটি লাভজনক প্রকল্প যাচাই বাছাই আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। ঝুঁকির পরিমাণ নির্ণয় করতে গেলেও আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে আমরা ঝুঁকির পরিমাণ নির্ণয় করতে পারছি। অর্থের বর্তমান নির্ণয়ের প্রয়োজনীয় সূত্রসমূহ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অর্থের বর্তমান নির্ণয়ের প্রয়োজনীয় সূত্রগুলো একটু দেখে নিই। দেখো, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n। তো আমি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলবো, এটা আসলে মুখস্থ করার কিছু নেই এবং এটা নতুন সূত্রও না, এটা আগের সূত্রটাই একটু মডিফাই করা হয়েছে। তোমরা জানো আমরা শিখেছি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n অথবা r টু দি পাওয়ার n, এটি শিখেছো। এখান থেকে শুধু আমরা সমীকরণ থেকে প্রেজেন্ট ভ্যালুটা এক সাইডে নিয়ে এসেছি এবং বাকি সবগুলো আমাদের ফ্যাক্টর অনুসারে নিয়ে আমরা এই সূত্রটা তৈরি করেছি। সুতরাং এটা নতুন কোনো সূত্র নয়, এটা আগের সূত্রই। এবং এটা যে আমাদের আগের সূত্র সেটাও আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আসলে আমাদের আগের সূত্র, সেটা তোমরা দেখো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এর আগের ক্লাসে দেখিয়েছিলাম ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন এখানে যদি আমরা প্রেজেন্ট ভ্যালুটা রাখি এবং 1 প্লাস i টু দি পাওয়ার n কে যদি আমরা সমীকরণের সাইড চেঞ্জ করি, তাহলে কি হবে? এখানে 1 প্লাস i টু দি পাওয়ার n আমাদের আছে প্রেজেন্ট ভ্যালুর সাথে গুণ আকারে, তাহলে এটা যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হবে? ফিউচার ভ্যালুর সাথে সেটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস i টু দি পাওয়ার n। সুতরাং আমাদের কিন্তু নতুন কোনো সূত্র শিখতে হচ্ছে না, আগের সূত্রটাই আমরা নতুনভাবে মডিফাই করে ব্যবহার করতে পারছি। দেখো, আমরা যদি এটা আগের যে সূত্রটা ছিল তোমাদের, এটাকে যদি আমরা ফিউচার ভ্যালুটাকে এই ডাউন সাইডে লিখি, তাহলে এই আকার ধারণ করছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু। এখানে রেট অফ ইন্টারেস্ট r দ্বারা প্রকাশ করা হয়েছে, i দ্বারাও প্রকাশ করা যায়, r দ্বারাও প্রকাশ করা যায়, এটা নিয়ে এত চিন্তা ভাবনার কিছু নেই। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ফিউচার ভ্যালুর সূত্র শিখবো, প্রেজেন্ট ভ্যালুর সূত্র শিখবো। তো প্রেজেন্ট ভ্যালুর সাথে গুণ আকারে আছে 1 প্লাস i টু দি পাওয়ার n। এই 1 প্লাস i টু দি পাওয়ার n কে যদি আমরা ডাউন সাইডে নিয়ে যাই, তাহলে সেটা ভাগ আকার হয়ে যাবে, তাহলে ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n হয়ে যাবে। দেখো, এখানে একই সাথে ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালুর দুটি সূত্রই দেখানো হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে ফিউচার ভ্যালু সূত্র, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস i টু দি পাওয়ার n। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ভাগ 1 বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। অর্থাৎ
এই প্রেজেন্ট ভ্যালুর সাথে গুণ আকারে আছে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, সেটি সাইড চেঞ্জ করে ফিউচার ভ্যালুর সাথে ভাগ আকার ধারণ করেছে। তাহলে আমরা কি দেখলাম? অর্থের বর্তমান অনুনির্ণয়ের প্রয়োজনীয় সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস আর টু দি পাওয়ার এন অথবা আই টু দি পাওয়ার এন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রটা শিখলাম হচ্ছে সাধারণ সূত্র। এটা হচ্ছে তুমি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি 5 বছর পরে পাওয়া যায় অথবা 2 বছর পরে পাওয়া যায়, তার বর্তমান মূল্য কত সেটি। এটি কিন্তু অ্যানুইটির না, কিস্তির ক্ষেত্রে কিন্তু এটা হবে না। তোমরা জানো আমরা ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও আমরা দুটো সূত্র শিখেছিলাম, একটা হচ্ছে ফিউচার ভ্যালুর সাধারণ সূত্র এবং আরেকটা হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। তো এখানেও আমাদের দুটি সূত্র আছে, একটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর সাধারণ সূত্র এবং আরেকটি আছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। তো এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। আমি তোমাদেরকে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্রটা কী হবে সেটি আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন ভাগ আর। এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখন দেখো, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ক্ষেত্রে ডিউর ফর্মুলা আছে একটা, অর্থাৎ যদি মাসের শুরুতে অথবা বছরের শুরুতে টাকা জমা দেওয়া হয় তাহলে কি হবে? আগে যে সূত্রটা তোমরা দেখেছো, এখানে এই সূত্রটাই শুধু 1 প্লাস আর নতুন করে গুণ হবে, এই জিনিসটা নতুন করে আসবে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউর ফর্মুলা 1 প্লাস আর গুণ হবে। কোন ক্ষেত্রে হবে? যদি আমরা বছরের শেষে টাকা, বছরের শুরুতে অথবা মাসের শুরুতে টাকাটা জমা দেওয়া হয় তাহলে আমাদের এই জিনিসটা কাজ করবে। এখন আমরা শিখব অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি। অর্থাৎ কিছু বৃত্তি আছে যা চিরস্থায়ীভাবে পাওয়া যায়, সারা জীবন পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা বলি চিরস্থায়ী বৃত্তি। যেমন একটা উদাহরণ দিলাম, যেমন ধরো পেনশনের ক্ষেত্রে। পেনশনের ক্ষেত্রে আজীবন তোমাদের পেনশন দেওয়া হয়। যখন কেউ চাকরি থেকে অবসর গ্রহণ করে তখন তাকে নির্দিষ্ট হারে প্রতি মাসে একটি বৃত্তি দেওয়া হয় এবং তিনি যতদিন বেঁচে থাকেন ততদিন পর্যন্ত দেওয়া হয়। তো এই ধরনের বৃত্তিগুলোকে বলা হয় অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি। যেসব বৃত্তির মেয়াদ অসীম তাকে চিরস্থায়ী বৃত্তি বলা হয়। এটাও আমাদের প্রেজেন্ট ভ্যালু যদি নির্ণয় করতে বলে যে অসীম অথবা চিরস্থায়ী বৃত্তির সূত্রটা কি, তাহলে এটাও খুব সিম্পল। প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটিকে আমরা রেট অফ ইন্টারেস্ট দিয়ে ভাগ দিব। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমি তোমাদের, যেহেতু আজকে আমরা প্রেজেন্ট ভ্যালুটা নতুন ধরেছি এবং প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক তোমরা আগে করোনি, তো খুব সহজ একটা অঙ্ক আমি এখানে তোমাদের জন্য রেখেছি যাতে তোমরা খুব সহজেই করতে পারো। 10 বছর পর 10% হার সুদে প্রাপ্য 1 লক্ষ টাকার বর্তমান মূল্য নির্ণয় করো। এতদিন আমরা অঙ্ক করেছি ফিউচার ভ্যালু এবং ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির। আজকে আমরা এই প্রথম একটা অঙ্ক করব যেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে এটা খুব সহজ। আমি তোমাদেরকে যে সূত্রটা একটু আগেই বলেছি, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইকুয়াল টু ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার এন। অর্থাৎ সূত্রটা আমি আবার বলছি, শোনো। প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এইখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই তাহলে প্রেজেন্ট ভ্যালুটা আমরা বের করতে পারবো। আচ্ছা দেখো, 10 বছর পর 10% হার সুদে প্রাপ্য 1 লক্ষ টাকা, অর্থাৎ 10 বছর পর যে আমরা 1 লক্ষ টাকাটা পাবো তার বর্তমান মূল্যটা কত। এখানে তোমাদেরকে আমি একটি টেকনিক বলে দিই যে 10 বছর পর যে 1 লক্ষ টাকা পাওয়া যাবে তার বর্তমান মূল্য কখনোই 1 লক্ষ টাকার বেশি হবে না। অর্থাৎ ভবিষ্যতে যে টাকাটা পাওয়া যাবে তার বর্তমান মূল্য সবসময় কম হবে। অর্থাৎ ফিউচার ভ্যালুর চাইতে প্রেজেন্ট ভ্যালু সবসময় কম হয়। তো তোমরা কখনো যদি প্রেজেন্ট ভ্যালু বের করো এবং দেখো যে তোমার প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর চাইতে বেশি হচ্ছে, তাহলে তোমার অঙ্কটা ভুল হয়েছে। বুঝতে হবে যে তুমি কোথাও ক্যালকুলেশনে ভুল করেছো অথবা মান বসাতে ভুল করেছো। তাহলে আমরা কি জানলাম? যে ফিউচারে পাওয়া যাবে এমন কোনো অর্থ যার যদি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করি তাহলে সেটার মান ফিউচার ভ্যালুর চাইতে অবশ্যই কম হতে হবে। 10 বছর পর 10% হার সুদে প্রাপ্য 1 লক্ষ টাকার বর্তমান মূল্য নির্ণয়। অর্থাৎ ভবিষ্যতে পাওয়া যাবে 1 লক্ষ টাকা, সেটা 1 লক্ষ টাকা আমাদের ফিউচার ভ্যালু। ইন্টারেস্ট রেট হচ্ছে 10% এবং নাম্বার অফ ইয়ার 10 বছর। আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করব।
তাহলে আমরা জানি প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার n, অর্থাৎ আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসিয়ে দিলে আমরা ফিউচার ভ্যালু মান জানি 1 লক্ষ টাকা, 1 প্লাস আয়ের মান যদি আইকে যদি তোমরা 100 দিয়ে ভাগ দাও তাহলে হবে 0.1 এবং নাম্বার অফ ইয়ার হচ্ছে 10 বছর। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলাম 1.1 এর উপর পাওয়ার 10। এখন 1.1 এর উপর পাওয়ার 10 অ্যাপ্লাই করলে বের হচ্ছে 2.5937 এবং 1 লক্ষকে যদি আমরা 2.5937 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের মান বের হচ্ছে 38,554 টাকা 96 পয়সা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে 10 বছর পর যে 1 লক্ষ টাকা পাওয়া যাবে তার বর্তমান মূল্য কিন্তু অনেক কম, সে 38,554 টাকা। অর্থাৎ 10 বছর পর 10% হার সুদে প্রাপ্য 1 লক্ষ টাকার বর্তমান মূল্য 38,554 টাকা 96 পয়সা। এইখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অঙ্কটা পরীক্ষা হলে হয়েছে কি সেটা কিন্তু তোমরা পরীক্ষা হলেই আবার ক্যালকুলেশন করে বুঝতে পারো। তোমরা এই 38,554 টাকার ফিউচার ভ্যালুটা বের করতে পারো 10 বছর পর 10% হার সুদে। যদি সেটা 1 লক্ষ টাকা হয় তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অঙ্কটা হয়েছে অথবা ভুল হয়েছে। এখন আমরা নতুন আরেকটি অঙ্ক দেখব। আমি তোমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমরা প্রেজেন্ট ভ্যালুর মানটা কেন বের করি, প্রেজেন্ট ভ্যালুর আমাদের কি কাজে দরকার হয়। এই অঙ্কে তোমরা দেখতে পারবে যে আসলে প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক সময় আমাদের সুবিধা হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 12% হারে কোন নগদ প্রবাহটি অধিক মূল্যবান। এখন হাতে নগদ 6,000 টাকা অথবা 6 বছর পরে 10,000 টাকা। অর্থাৎ ব্যাংকে যদি 12% টাকা জমা রাখলে 12% ইন্টারেস্ট পাওয়া যায়, তাহলে তুমি কোনটা গ্রহণ করবে? এখন 6,000 টাকা নেবে না 6 বছর পরে 10,000 টাকা নেবে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন তোমাদের ঢাকা কলেজের কোন একটি ক্লাসে এই ধরনের অঙ্ক করাতাম তখন দেখতাম যে তোমরা দুই দলে বিভক্ত হয়ে যেতে। কেউ বলতে স্যার এখনই আমরা 6,000 টাকা নিয়ে নিব, আবার কেউ বলতে স্যার আমরা 6 বছর পরে 10,000 টাকা নিব। কিন্তু 6 বছর পরে 10,000 টাকা নেওয়ার মানুষ আমি খুবই কম পেতাম। ছাত্রদের মধ্যে খুব কম ছাত্রই ছিল যারা 6 বছর পরে 10,000 টাকা নেবে। কেন? তাদের যুক্তি হচ্ছে যে স্যার 6 বছর পরে যদি টাকা কোনো না পাওয়া যায় এর চেয়ে এখনই 6,000 টাকা নিই। অনেকেই 6,000 টাকা নেওয়ার পক্ষে বেশি থাকতে তোমরা। এখন আসলে এটা আসলে আমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট, আমরা চিন্তা করবো আসলে কোনটা বেশি লাভবান। আমরা একবারে নিখুঁত হিসাব করব যে আসলে সত্যিকার অর্থে কে লাভবান। তো এইটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখো আমরা প্রেজেন্ট ভ্যালুর সহায়তা নিয়ে এটা আমরা বের করে ফেলতে পারি এবং তখন কিন্তু ডিসিশন নেওয়া খুব সহজ হবে। এখন আমি জানি যে তোমাদের মধ্যে কারো মনে কাজ করতেছে যে না এখন 6,000 টাকা নেওয়া ভালো, কেউ আবার চিন্তা করতেছে না 6 বছর পরে 10,000 টাকা নেওয়া ভালো। তো আসলে চলো আমরা এটা দেখি যে আসলে সত্যিকার অর্থে কোনটা আমাদের জন্য লাভজনক। আমরা অঙ্ক করে দেখি এবং তখন কিন্তু আমাদের ডিসিশনটা নিতে সুবিধা হবে। এখন যেহেতু তোমরা অনেকে হেজিটেট ফিল করছো, ডিসিশনে আসতে পারছো না, কারো মনে হচ্ছে 6,000 টাকা নেই, আবার একই পার্সনের মনে হচ্ছে 10,000 টাকা নেই। তো কীভাবে করতে হবে দেখো, এখন যে হাতে 6,000 টাকা আছে তার বর্তমান মূল্য কত? তার বর্তমান মূল্য কিন্তু 6,000 টাকাই। এবং 6 বছর পরে যে 10,000 টাকা পাওয়া যাবে তার বর্তমান মূল্য যদি আমরা নির্ণয় করি, অর্থাৎ 12% হার সুদে 6 বছর পরে পাওয়া যাওয়া 10,000 টাকার বর্তমান মূল্য যদি আমরা নির্ণয় করি, তাহলে এই 6 বছর পরে প্রাপ্য 10,000 টাকার বর্তমান মূল্য যদি 6,000 টাকার চাইতে বেশি হয় তাহলে আমাদের 10,000 টাকা নেওয়া ভালো। কিন্তু যদি দেখি 6 বছর পরে প্রাপ্য 10,000 টাকার বর্তমান মূল্য এই 6,000 টাকার চাইতে কম হচ্ছে, তাহলে আমাদের 6,000 টাকা নেওয়া ভালো। আমি তোমাদের কি বোঝাতে পেরেছি? অর্থাৎ এখন যে হাতে 6,000 টাকা আছে সেটার কোনো ক্যালকুলেশন কোনো কিছু আমাদের করতে হবে না। সেই 6,000 টাকা তো আমরা 6,000 টাকা বর্তমান মূল্য তো 6,000 টাকাই, কারণ আমরা এখনই হাতে পাচ্ছি। কিন্তু 6 বছর পর যে 10,000 টাকা পাবো
তার বর্তমান মূল্য নির্ণয় করব। এই 6 বছর পর 10,000 টাকা পাওয়ার বর্তমান মূল্য যদি আমরা নির্ণয় করি এবং 6 বছরের প্রাপ্য 10,000 টাকার বর্তমান মূল্য নির্ণয় করে যদি দেখি এই 10,000 টাকার মান 6,000 টাকার বেশি হয়, তাহলে কি হবে? তাহলে এই 10,000 টাকা নেওয়াই ভালো। কিন্তু যদি দেখি 10,000 টাকার মান 6,000 টাকার কম হয়, তাহলে 6,000 টাকা নেওয়া ভালো। তো চলো আমরা অঙ্কটা করি। অঙ্কটা করলে মনে হয় আরো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। 12% হারে 12% হারে কোন নগদ প্রবাহটি অধিক মূল্যবান? তো আমরা দেখি, আমরা ফিউচারে পাচ্ছি 10,000 টাকা, তার বর্তমান মূল্য নির্ণয় করব কত পার্সেন্ট হারে? 12% হারে। না, বছর আছে 6 বছর, সময় আছে 6 বছর, তার প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করি। তাহলে দেখো যে আমরা প্রেজেন্ট ভ্যালু যে সূত্রটা শিখেছি, প্রেজেন্ট ভ্যালু যেগুলো ফিউচার ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে আমরা 10 বছর পর পাবো, 6 বছর পর পাবো 10,000 টাকা। তাহলে ফিউচার ভ্যালু 10,000 টাকা, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 12%, অর্থাৎ 0.12, আর নাম্বার অফ ইয়ার 6 বছর। অর্থাৎ আমরা এখানে পরের লাইনে দেখো খুব বেশি ক্যালকুলেশন নেই, 1 প্লাস 0.12 যোগ করে আমাদের 1.12 হচ্ছে। তাহলে দেখো আমরা যে 1.12 পেলাম সেটাকে যদি আমরা করি, দুঃখিত, সেটাকে যদি আমরা 6 বছর অ্যাপ্লাই করি, অর্থাৎ 1.12 এর উপর যদি আমরা পাওয়ার 6 অ্যাপ্লাই করি, তার মান বের হচ্ছে আমাদের 1.9738। 1.12 পাওয়ার 6 38। এখন 10,000কে যদি আমরা 1.973 দিয়ে ভাগ দিই, পাচ্ছি 5,066 টাকা। দেখো আমরা 10 বছর পরে, দুঃখিত, 6 বছর পর যে 10,000 টাকা পাচ্ছি তার বর্তমান মূল্য কিন্তু 5,066 টাকা। অর্থাৎ তাহলে আমাদের কিন্তু আসলে 6 বছর পর 10,000 টাকা নেওয়া লস। অনেকে মনে করতে পারো 6 বছর পর 10,000 টাকা পাচ্ছি, বেশি টাকা পাচ্ছি। আসলে এটা তুমি আসলে 6,000 টাকার চাইতে কম টাকা পাচ্ছ। অর্থাৎ তোমার এখন 6,000 টাকা নেওয়া লাভবান হবে তুমি যদি এখন 6,000 টাকা নাও। এখন কোনটি অধিক মূল্যবান এটি আমি একটু ডিটেলস এখানে লিখে বুঝিয়ে দিয়েছি। দেখো ক নাম্বার অপশনে আমাদের ছিল যে এখন 6,000 টাকা নেওয়া। তাহলে এখন হাতে 6,000 টাকার বর্তমান মূল্য 6,000 টাকাই, এবং 6 বছর পর 10,000 টাকার বর্তমান মূল্য 5,066 টাকা। তাহলে দেখো যেহেতু আমরা 6 বছর পর 10,000 টাকার চেয়ে বর্তমানে 6,000 টাকার অধিক মূল্যবান, সুতরাং আমরা এই এখন 6,000 টাকা নেব। 6 বছর পর 10,000 টাকার আমার দরকার নেই, আমরা বর্তমানেই 6,000 টাকা নেব এবং এটি আমার জন্য বেশি লাভবান। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো সমস্যাটা কি ছিল, কি বলেছিল এবং কি উপায় এটা সমাধান করতে হবে এবং ডিসিশনটা কি হতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের অঙ্কে কিন্তু ডিসিশনটা লিখে দাও। তুমি যদি অঙ্কটা করে দিয়ে দেখো ক এবং খ এতটুকু যদি করো, ডিসিশনটা যদি না দাও, যে বলতে হবে যে 6 বছর পর 10,000 টাকা নেওয়া হচ্ছে, এখন 6,000 টাকা নিলে অধিক বেশি লাভবান হওয়া যাবে। এই ধরনের একটা ডিসিশনের একটা কমেন্টস কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে, তাহলে না হলে কিন্তু তোমরা একটু কম মার্কস পেতে পারো। সুতরাং যখন কোনো অপশন থাকবে এবং সিদ্ধান্ত গ্রহণের অঙ্ক থাকবে, তখন আমাদের ডিসিশনটা ক্লিয়ার, স্পষ্ট আমরা জানিয়ে দেব যে আমরা আসলে কি করতে চাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা প্রেজেন্ট ভ্যালু কিন্তু আমাদের ডিসিশন মেকিংয়ে কাজে লাগে। এখন দেখতে পাচ্ছ যে আমাদের প্রেজেন্ট ভ্যালু অঙ্ক সূত্রগুলো কিন্তু আমাদের ডিসিশন নিতে সহায়তা করে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আরেকটি সমস্যা দেখব। সাকিব 10 বছর ধরে প্রতি বছর শেষে সোনালী ব্যাংক হতে 5,000 টাকা করে পেতে চায়। যদি সুদের হার বার্ষিক 8% হয় তবে বর্তমানে সাকিবকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু যে এর আগে দুটি অঙ্ক করেছি, দুটি কিন্তু সাধারণ অঙ্ক। এখন কিন্তু দেখো আগে কি 10 বছর পরে পাওয়া যাবে, 6 বছর পরে পাওয়া যাবে, নির্দিষ্ট একটি অ্যামাউন্টের বর্তমান মূল্য বের করেছি। অর্থাৎ মাঝখানের ব্যাংকের সাথে আমার কোনো কাজ নেই, একটি টাকা জমা রাখা হয়েছিল, সেটি আমরা একটি নির্দিষ্ট সময় পর 5 বছর পর 10 বছর পরে পেতাম, তার বর্তমান মূল্য কিন্তু আমরা নির্ণয় করছি। এখানে কিন্তু তা না, এখানে কিন্তু প্রতি বছর চলে আসছে, অর্থাৎ অ্যানুইটি চলে আসছে।
সাকিব 10 বছর ধরে প্রতি বছর শেষে সোনালী ব্যাংক হতে 5,000 টাকা করে পেতে চায়। দেখো সোনালী ব্যাংক হতে সে 5,000 টাকা করে পেতে চায়, তাহলে এটা কি? অ্যানুইটি পেতে চায়। অ্যানুইটি প্রতি যদি সুদের হার 8% হয়, তবে বর্তমানে সাকিবকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? অর্থাৎ বর্তমানে কত টাকা জমা রাখলে সে 10 বছর ধরে প্রতি বছর শেষে 8% হার সুদে 5,000 টাকা পাবে। অর্থাৎ আমাদের যে অ্যানুইটির অঙ্ক, সেই আমরা অ্যানুইটির অঙ্কটা করবো, অ্যানুইটির সূত্রটা অ্যাপ্লাই করবো। এখানে আরও কিছু ইনফরমেশন দেখো, আগে অঙ্কটা ভালো করে পড়ো, এবং অঙ্কটা কি তোমাদের অ্যানুইটি অফ ডিউ অথবা ডিফার্ড অ্যানুইটি কোনটা বলেছে সেটা আমাদের দেখতে হবে। এখানে কিন্তু খুব স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে প্রতি বছর শেষে, অর্থাৎ বছর শেষে পেতে চান। তা আমি তোমাদেরকে বলেছিলাম যে বছরের শুরুতে হলে আমাদের এক ধরনের ট্রিটমেন্ট হয়, বছরের শেষে হলে অন্য ধরনের ট্রিটমেন্ট হয়। তো আমাদের এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে বছরের শেষে, আর যদি কোনো কিছু বলে দেওয়া না থাকতো তাহলে আমরা বছরের শেষে ধরে নিতাম। অর্থাৎ বছরের শুরুতে হলে অবশ্যই আমাদেরকে বলে দেওয়া থাকবে যে বছরের শুরুতে। তো সাকিব 10 বছর ধরে প্রতি বছর শেষে সোনালী ব্যাংক হতে যদি 5,000 টাকা করে পেতে চায়, সুদের হার বার্ষিক 8% হয়, তাহলে বর্তমানে সাকিবকে কত টাকা জমা রাখতে হবে? এটা আমরা অ্যানুইটির সূত্র দ্বারা করলেই, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি যে সূত্র আছে সেটা দিয়ে করলে আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এবং এটি কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আজকে আমরা নতুন করছি। দেখো বর্তমানে সাকিবকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, অর্থাৎ প্রতি নির্দিষ্ট সময় পর তিনি পেতে চান 5,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট 8% এবং নাম্বার অফ ইয়ার 10 বছর। প্রেজেন্ট ভ্যালু কত টাকা জমা রাখলে সে এই সুবিধাটা পাবে? তাহলে আমরা জানি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্র ইজ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই টু দি পাওয়ার n ভাগ আই। এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা এইখানে মানগুলো বসিয়ে দিই। দেখো আমাদের অ্যানুইটির মান হচ্ছে 5,000 টাকা, এবং আমাদের সূত্রের 1 রাখলাম। আয়ের মান হচ্ছে, যদি আমরা 8কে 100 দিয়ে ভাগ দিই হবে 0.08, নাম্বার অফ ইয়ার 10 বছর, এবং আয়ের মান আবার বসিয়ে দিলাম 0.08। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু n কে আমরা m দিয়ে গুণ দিইনি এবং i কে m দিয়ে ভাগ দিইনি, কারণ এটা কিন্তু বছরে একবার পেতে চাচ্ছে সাকিব। সেটা যদি বছরে বেশি হতো, অর্থাৎ একবারের বেশি হতো, যদি 2 বার 3 বার অথবা 12 বার, তখন কিন্তু আমরা n এর সাথে m গুণ দিতাম এবং i কে আমরা m দ্বারা ভাগ দিতাম। যেহেতু বছরে একবারই সাকিব 5,000 টাকা পেতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু m আসবে না। এখন আমরা চলো ক্যালকুলেশনটা করি। বন্ধুরা, তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা যখন অঙ্কটা করবে, এই ধরনের অঙ্কগুলো অনেকের ক্ষেত্রে যে টেন্ডেন্সি দেখা যায় যে ক্যালকুলেটর একবারে বসিয়ে অথবা 2-1 লাইন শর্ট করতে চাও। তো এই ধরনের ক্যালকুলেশনে লাইন শর্ট করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ভুল করে ফেলো। তো তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা কোনো শর্ট না করে একবারে লাইন বাই লাইন ধাপে ধাপে যদি একটু সময় নিয়ে করো, তাহলে আসলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাহলে দেখো যে এই পরবর্তী থার্ড লাইনে মোটামুটি আগের মতোই আছে, 5,000 টাকা ইন্টু আমাদের সূত্রের 1, আবার উপরে সূত্রের 1, এবং 1কে 0.08 এর সাথে যোগ করে 1.08 হলো, পাওয়ার ছিল 10 ভাগ 0.08। এখন শুধু আমরা পাওয়ারটা অ্যাপ্লাই করেছি। পাওয়ারটা অ্যাপ্লাই করার পর দেখো 5,000 1 মাইনাস 1 ভাগ 2.1589 ভাগ 0.08। এখানে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা 1কে 2.1589 দিয়ে ভাগ দিয়েছি। আমরা আবার একটু দেখে নিচ্ছি, 1 ভাগ 2.1589 ভাগ দিলে আমাদের বেরোচ্ছে 0.4632। শুধু এখানে আমরা 1কে 2.1589 দিয়ে ভাগ দিলাম। এর পরবর্তী লাইনে আমরা 1 থেকে বিয়োগ দিয়ে দিলাম। 1 থেকে যদি এখানে দেখো প্রেজেন্ট ভ্যালু যেগুলো 5,000, এটা 1 থেকে আমরা 0.4632 বিয়োগ দিলে পাচ্ছি হচ্ছে 0.5368, এবং নিচে 0.08 দ্বারা ভাগ। পরবর্তী লাইনে আমরা 0.5368কে 0.08 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 6.71, এবং এর সাথে গুণ হচ্ছে 5,000 টাকা। তাহলে দেখো প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 33,550 টাকা।
অর্থাৎ 33,550 টাকা রাখলে তিনি নির্দিষ্ট সময় পরে 5,000 টাকা করে পাচ্ছেন। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ক্লাস। তো আমি আশা করি তোমরা আজকে যে আমরা নতুন সূত্রটা শিখলাম সেটি বুঝতে পেরেছো, এই সম্পর্কিত যে আমরা অঙ্কগুলো করলাম সেটিও বুঝতে পেরেছো। তো তোমাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের যে আজকে থিওরিগুলো আমরা পড়েছি সেগুলো একটু দেখবে এবং যে অঙ্কগুলো আজকে করিয়েছি সেগুলো আবার বাসায় করার চেষ্টা করবে। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের বইতে কিন্তু প্রচুর অঙ্ক আছে। এটা উদাহরণের অঙ্ক আছে, আবার এক্সারসাইজের অঙ্ক আছে, এবং আমরা কিন্তু উদাহরণের অঙ্কগুলো করব, এক্সারসাইজের অঙ্কগুলো করব। এবং তোমরা যদি নিয়মিত কিছু অঙ্ক করো তাহলে কিন্তু আমাদের মোটামুটি তোমাদের যে বই অঙ্কগুলো আছে, এক্সারসাইজ এবং উদাহরণ, তাহলে কিন্তু সেগুলো তোমরা খুব কম সময় শেষ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা অঙ্কগুলো দেখবে। এবং অনেক সময় তোমরা যেটা করো যে উদাহরণের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা মনে করো যে আসলে যেহেতু উদাহরণের অঙ্ক, তোমরা আসলে দেখে ফেলো যে না, দেখলাম এটা এইভাবে করা আছে, এটা আমরা পারবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে কখনো অঙ্ক দেখতে যাবে না, যেটা তোমাদের উদাহরণে করে দেওয়া আছে। কারণ তুমি যতবারই অঙ্ক দেখো ততবারই তোমার মনে হবে তুমি অঙ্কটা পারবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আগেই তুমি কি করবে, অঙ্কটা কোনো একটা বই অথবা পেজ দিয়ে ঢেকে ফেলবে। কখনোই অঙ্কটা অ্যান্সার দেখবে না, তুমি নিজে আগে করবে উদাহরণ অঙ্কগুলো। নিজে করার পরে তখন তুমি বইয়ের সাথে মিলিয়ে দেখো যে তোমার আসলে অঙ্কটা হয়েছে কিনা। কিন্তু তুমি যদি অঙ্ক দেখো তারপর অ্যান্সারটা দেখো, তাহলে তোমার সারা জীবনই মনে হবে আমি অঙ্ক পারবো, কখনোই মনে হবে না যেটা আমি পারবো না। এইটা সাফার করবে তুমি পরীক্ষার হলে গিয়ে, যে পরীক্ষার হলে গিয়ে দেখবে যে তুমি ভাবছিলে যেটাকে পারবে সেটা আর অঙ্ক করতে পারছো না। সুতরাং আমরা উদাহরণ অঙ্কগুলো কিভাবে করব, উদাহরণ অঙ্কগুলো পড়বো এবং না দেখে করার চেষ্টা করবো, তারপর আমরা অ্যান্সার দেখব। আর এক্সারসাইজের অঙ্কগুলো তো করবে, সেখানে তো তোমাদের করে দেওয়া নেই। এইভাবে যদি তোমরা অঙ্কগুলো করো তাহলে কিন্তু মোটামুটি এক্সপার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের জন্য রইল শুভকামনা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সামনের ক্লাসে আমরা প্রেজেন্ট ভ্যালুর আরও কিছু অঙ্ক করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।